হ্যাঁ, আমরা শুরু করি। তো গতকালকে ময়মনসিংহ বোর্ড 2025-এর এই প্রশ্নটা সলভ করতেছিলাম। এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এই একটা কম্পিউটার থেকে একটা সার্ভারে যখন ডেটার জন্য রিকোয়েস্ট যায়, তখন ওই সার্ভার ওই কম্পিউটারকে বা ওই ক্লায়েন্টকে চিনতে পারলে ওটার এগেনস্টে রেসপন্স করে। ঠিক আছে? তো কম্পিউটার হচ্ছে ক্লায়েন্ট। যে কম্পিউটার আমাদের কাছে আছে সেটা মোবাইলও হতে পারে। তো সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে, মানে এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন। ঠিক আছে? এখন ক্লায়েন্ট সার্ভারের মধ্যে রিকোয়েস্ট আর রেসপন্সের বিষয়টা আসে আর কি। ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে, সার্ভার রেসপন্স করবে। এটা হচ্ছে প্রথম সিন, প্রথম দৃশ্যকল্প বা প্রথম সিনারি। দ্বিতীয় দৃশ্যকল্প কি? দ্বিতীয় দৃশ্যকল্প হচ্ছে একটা টেবিল দিয়ে একটা বলছে ওয়েব পেজ দেওয়া আছে, যে ওয়েব পেজটার ঠিকানা হচ্ছে এটা www.abc.edu/student.html। এই পেজে গেলে তুমি এরকম একটা টেবিল দেখতে পাবে। এটা একটা ওয়েব পেজে আছে আর কি। তো আমাদের আর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে এই উদ্দীপকের সাথে রিলেটেড। গ নাম্বার প্রশ্ন যেটা বলছে দৃশ্যকল্প 2 কে দৃশ্যকল্প 1 এর ক্লায়েন্ট কম্পিউটার প্রদর্শনের জন্য, মানে এই যে কম্পিউটারটা এটাতে প্রদর্শনের জন্য। দৃশ্যকল্প 2 মানে এই টেবিলটা বা এই ওয়েব পেজটা, এই ওয়েব পেজটা এই কম্পিউটারে দেখানোর জন্য আমার কি কি কাজ করতে হবে বা কিভাবে প্রদর্শন করা যায় সেটার একটা সংক্ষিপ্ত একটা বর্ণনা দিতে বলছে। তোমাকে খেয়াল রাখতে হবে কয় মার্কসের জন্য লিখতেছো। তো প্রথমে তোমাকে একটু চিন্তা করতে হবে যে আমি যে দৃশ্যকল্প একে সার্ভারের সাথে যে আমার কম্পিউটার যুক্ত আছে, অর্থাৎ কম্পিউটার কিভাবে সার্ভারের থেকে ডেটাটা চাইবে। নিশ্চয়ই ইন্টারনেটে প্রবেশ করে, ওই ইন্টারনেটে প্রবেশ করতে হবে প্রথমে। ইন্টারনেট প্রবেশ করার জন্য আমরা ব্রাউজার ব্যবহার করে থাকি। তার মানে এক অর্থে বলতে পারো যে আমাদের পুরো কম্পিউটার কিন্তু ইন্টারনেটের সার্ভারের সাথে যুক্ত হচ্ছে না, আমাদের ব্রাউজারটা যুক্ত হচ্ছে। তো ব্রাউজারের মাধ্যমে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, তাহলে এক অর্থে ব্রাউজারটাই আমার জন্য ক্লায়েন্ট। ঠিক আছে? মানে ওইটা তো আমরা ইউজ করতেছি, আমরা মানুষরা, তাহলে আমরাই ক্লায়েন্ট, বাট আমাদের হয়ে ওই ব্রাউজারটা একটা ভূমিকা পালন করতেছে আর কি। তো প্রথম সিনে সার্ভারের সাথে ব্রাউজার বা ক্লায়েন্ট যখন যোগাযোগ করে, এই যোগাযোগ স্থাপনের মাধ্যমে সে তথ্য আদান প্রদান বা ওয়েব পেজ প্রদর্শনের প্রক্রিয়া নির্দেশ করছে। ওয়েব পেজ প্রদর্শনের জন্য একটা প্রক্রিয়া নির্দেশ করছে। ক্লায়েন্ট কম্পিউটার থেকে যখন সার্ভারের কোনো ওয়েব পেজকে দেখার জন্য যে প্রোটোকল কাজ করে, মানে আমরা যে আমাদের কম্পিউটার বা আমাদের ব্রাউজারে একটা ওয়েব পেজকে দেখবো, ওটা সার্ভার থেকে রিকোয়েস্ট করে আমি ওয়েব পেজটাকে নিয়ে আসছি। সার্ভারে রাখা আছে ওয়েবসাইটটা, ওয়েব পেজগুলা। সার্ভার থেকে আমি কি করছি, রিকোয়েস্ট করে নিয়ে আসছি। এখন আমি যে নিয়ে আসবো, নিশ্চয়ই আমাকে নেটওয়ার্কের মাধ্যমে প্রবেশ করে রিকোয়েস্ট করতেছে। নেটওয়ার্ক বলতে আমাদের এখানে ইন্টারনেট বুঝাচ্ছে। এন্ড ইন্টারনেটের মাধ্যমে যদি সার্ভারের সাথে কমিউনিকেট করে আমি কোনো ডেটা নিয়ে আসি, তাহলে প্রথমত আমার কিছু প্রোটোকল মানতে হয়। বলছিলাম না, দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম প্রোটোকল কি। প্রোটোকল মানে হচ্ছে কিছু নিয়ম নীতি যেগুলো দ্বারা নেটওয়ার্ক পরিচালিত হয়, যে রুলস এন্ড রেগুলেশনস দ্বারা নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে নেটওয়ার্ককে গভর্ন করা হয়, সেগুলাই হচ্ছে প্রোটোকল। নেটওয়ার্কিং এ প্রোটোকল ছাড়া কিছুই নাই। প্রোটোকল ছাড়া তুমি ফাইল ডাউনলোডও করতে পারবে না, আপলোডও করতে পারবে না, ইন্টারনেটে প্রবেশও করতে পারবে না, কোনো রিকোয়েস্ট করতে পারবে না, ইমেল পাঠাতে পারবে না। তো আমার প্রোটোকল জিনিসটা আমার লাগবে ওয়েবের দুনিয়াতে। তো এই ধরনের ওয়েব পেজকে আমি যদি সার্ভার থেকে ডেকে নিয়ে আসি, ঠিক আছে, ওয়েব সংক্রান্ত কোনো বিষয়ে যদি আমি কাজ করি ব্রাউজারের মাধ্যমে সার্ভারের সাথে, তাহলে আমার একটা প্রোটোকল অবশ্যই লাগবে, সেটার নাম হচ্ছে এইচটিটিপি প্রোটোকল। কি প্রোটোকল? এইচটিটিপি প্রোটোকল। এটার পূর্ণরূপ হচ্ছে, এটা আবার তুমি এইচটিএমএল এর সাথে কনফিউশন যাতে না হয়, এটা কনফিউজ করে ফেলিও না। এইচটিটিপি এটার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অন্যদিকে আমরা এইচটিএমএল এর পূর্ণরূপ জানছি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল হচ্ছে একটা ওয়েব পেজ ডিজাইন করার ভাষা, ওয়েব পেজ বানানোর একটা ভাষা। আর এইচটিটিপি বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে ওয়েবে প্রবেশ করে কানেক্ট, ওয়েবে মানে সার্ভারের সাথে, ওয়েবে প্রবেশ করে আমি সার্ভারের সাথে কানেক্ট হওয়ার একটা প্রোটোকল। ঠিক আছে? উইদাউট এইচটিটিপি তুমি কিচ্ছু করতে পারবে না। একটা মোবাইল অ্যাপ ইন্টারনেটের থ্রুতে যে সার্ভারের সাথে কানেক্টেড হয়, সেটাও কিন্তু এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে। ঠিক আছে?
তো ইন্টারনেটে আমরা জেনারেলি অনেক ধরনের প্রোটোকল ইউজ করে থাকি। তার মধ্যে প্রথমত এইচটিটিপি প্রোটোকলটা ছাড়া তুমি ওয়েবে যেতে পারবে না। তোমার ওয়েব পেজকে দেখার জন্য আমার একটা প্রোটোকল লাগবে, সেটা হচ্ছে এইচটিটিপি। ওয়েব পেজকে দেখার জন্য বলতে সার্ভার থেকে যে ক্লায়েন্ট কম্পিউটারে আমি ওয়েব পেজটাকে দেখবো, সেটার জন্য এইচটিটিপি প্রোটোকলটা ব্যবহার করব। আচ্ছা, ইন্টারনেটে টিসিপি আইপি, এটা ইংরেজিতে লিখলে জিনিসটা এরকম হয়। ইংরেজিতে লিখলে জিনিসটা অনেকটা এরকম হয়। এদিকে দেখাচ্ছি আমি, এটার নামটা হচ্ছে এরকম, টিসিপি স্ল্যাশ আইপি। আইপি মানে আমরা জানি, আইপি অ্যাড্রেস আমরা পড়ে আসছি, ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। আর টিসিপির পূর্ণরূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, টিসিপি অবলিক আইপি। এই প্রোটোকলটা পুরোটার নামই এরকম, টিসিপি স্ল্যাশ আইপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল স্ল্যাশ ইন্টারনেট প্রোটোকল। এটাও একটা ফেমাস একটা প্রোটোকল। এই প্রোটোকলটাও ইন্টারনেটে বেশি ব্যবহৃত হয়। এটা কি কাজে ব্যবহৃত হয়? আমি ইন্টারনেটে টিসিপি প্রোটোকলের মাধ্যমে যে প্রোটোকল ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে দ্রুত ডেটা আদান প্রদান করে তাকে এইচটিটিপি বলে। আমি টিসিপি প্রোটোকল কখন ব্যবহার করব বা কখন ব্যবহৃত হবে টিসিপি প্রোটোকল? একে তো আমি ওয়েবের জগতে, ওয়েবে যখন আমি প্রবেশ করব, ওয়েব রিলেটেড কাজ করব, তখন অটোমেটিক্যালি আমার এইচটিটিপি প্রোটোকল ইউজ করতেই হবে। আমি না চাইলেও ওটা ইউজ হবে, ঠিক আছে। ওয়েবের জগতে প্রবেশ করার জন্য কিছু দরজা আছে, ঠিক আছে। এই দরজাগুলো বা এই কানেক্টিং রাস্তাগুলো তোমার দরজার মতো করে বিহেভ করে, ঠিক আছে, গেট। এখন এই দরজাগুলোকে বলা হয় প্রোটোকল। কি বলা হয়? সরি, প্রোটোকল বলছি, এই দরজাগুলোকে বলা হয় পোর্ট। আমরা আমাদের মোবাইলে ইউএসবি পোর্ট ব্যবহার করি না, হেডফোন পোর্ট আছে না, হেডফোন জ্যাক প্রবেশ করানোর জন্য, বা চার্জিং পোর্ট আছে না। এই ধরনের কিছু প্রবেশদ্বার নেটওয়ার্কেও আছে, যেটা তুমি খালি চোখে দেখতে পাবে না, এটা কল্পনা করা হয় আর কি, ভিজুয়ালাইজ করা হয় যে নেটওয়ার্কে এরকম কিছু রাস্তা দিয়ে প্রোটোকল আসা যাওয়া করবে। প্রোটোকল মানে আমি প্রোটোকল মেনটেন করে আমি এই পোর্ট দিয়ে ঢুকবো, বা প্রবেশদ্বার, যেমন আমরা বলি না, মানে বন্দরকে পোর্ট বলা হয় না, এরকম স্থলবন্দর আছে, সমুদ্র বন্দর আছে। পোর্ট মানে কি? পোর্ট মানে হচ্ছে একটা দেশে বা একটা ল্যান্ড এরিয়াতে ঢোকার জন্য প্রবেশদ্বার। তো নেটওয়ার্কে এরকম পোর্ট নামে একটা জিনিস আছে, PORT, পোর্ট। তো প্রোটোকল হচ্ছে নিয়ম নীতি, যে নিয়ম নীতিগুলো দ্বারা আমার নেটওয়ার্ক পরিচালিত হয়। অনেক প্রোটোকল আছে নেটওয়ার্কিং এ, তার মধ্যে একটা আমরা দেখলাম ওয়েবের দুনিয়াতে আমাদের অবশ্যই এইচটিটিপি নামে প্রোটোকলটা ইউজ করতে হবে। আরেকটা দেখলাম টিসিপি/আইপি প্রোটোকল। যত প্রোটোকলই থাকুক না কেন, এইগুলা নেটওয়ার্কে প্রবেশ করার জন্য কিছু পোর্ট ব্যবহার করে। সেরকম এইচটিটিপি প্রোটোকল নেটওয়ার্কে ব্যবহৃত হওয়ার জন্য, বা ইন্টারনেটে যখন আমরা এইচটিটিপি নামক প্রোটোকল ব্যবহার করি, সেটা পোর্ট নাম্বার হচ্ছে 80 বা 80। এইচটিটিপি প্রোটোকল কি? কোন এইচটিটিপি প্রোটোকলের পোর্ট নাম্বার কত? এইচটিটিপি প্রোটোকলের পোর্ট নাম্বার হচ্ছে 80, ঠিক আছে। এরকম বিভিন্ন এই কি বলে এটাকে, বিভিন্ন প্রোটোকলের তোমার নির্দিষ্ট কিছু পোর্ট নাম্বার আছে, ঠিক আছে। তো এগুলো বইয়ে আছে, একটা লিস্ট দিব আমি, লিস্টটা তোমাদের বইয়ে থাকবে। তো এর মধ্যে বেশি ফেমাস হচ্ছে যে তোমার এইচটিটিপি, টিসিপি/আইপি, এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল। তোমার এইচটিটিপি হচ্ছে 80 নম্বর পোর্টে প্রবেশ করে, ঠিক আছে। টিসিপি/আইপি এর আন্ডারে অনেকগুলো পোর্ট আছে, এই প্রোটোকল আছে। যেমন এই যে এফটিপি বলছি, ফাইলকে ডাউনলোড করা, আপলোড করা। হ্যাঁ, আমরা যে সার্ভারে রাখা কোনো ফাইলকে ডাউনলোড করতেছি, ধরো তুমি একটা মিউজিক ডাউনলোড করছো, একটা ভিডিও ডাউনলোড করছো, একটা অডিও ডাউনলোড করছো, ঠিক আছে। এই যে ডাউনলোড করতেছো, এগুলো সার্ভার থেকে করতেছো। তুমি কোনো ফাইল আপলোড করতেছো, ফটো আপলোড করতেছো, এগুলো কোনো সার্ভারে করতেছো। তো এই প্রোটোকল গুলোর জন্য আমাদের ফাইল ট্রান্সফার প্রোটোকল নামে একটা প্রোটোকল ব্যবহৃত হয়। হুম। এখন এই ফাইল ট্রান্সফার প্রোটোকলের পোর্ট নাম্বার হচ্ছে 20।
অনেক সময় 21 নম্বর পোর্টও ব্যবহৃত হয়, 20 21 দুইটাই ফাইল ট্রান্সফারের জন্য। মেইল পাঠাই না আমরা, একজন একজনকে মেইল পাঠাই। মেইলের জন্য, মেইল পাঠানোর জন্য মেইনলি একটা প্রোটোকল আছে, সেটার নাম হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল বা এসএমটিপি। এগুলো এখানে নাই, বাট আমি বলতে হচ্ছে কারণ আছে। এগুলোর লিস্ট আমি তোমাদেরকে দিব। এসএমটিপি বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটা দিয়ে তুমি মেইল পাঠাবে কাউকে। এই যে এসএমটিপি প্রোটোকল, এটার পোর্ট নাম্বার হচ্ছে 25। এগুলো মুখস্থ করতে হবে না, যে কয়টা মুখস্থ করতে আমি দিয়ে দিব, টেনশন করার দরকার নেই। এরপরে ইমেল রিসিভ করার জন্য, ইমেল তো পাঠানোর জন্য এসএমটিপি প্রোটোকল, ইমেল রিসিভ করার জন্য পোস্ট অফিস প্রোটোকল নামে একটা প্রোটোকল আছে, পিওপি, পপ, পিওপি। এখন পপের আবার বিভিন্ন ভার্সন আছে, তার মধ্যে ভার্সন 3টা বেশি ব্যবহৃত হয়, তো সেজন্য বলা হয় পপ 3। পপ 3 হচ্ছে একটা পোস্ট অফিস প্রোটোকল যেটা মেইল রিসিভ করার জন্য ব্যবহৃত হয়। মেইল পাঠানোর জন্য এসএমটিপি প্রোটোকল, মেইল রিসিভ করার জন্য পোস্ট অফিস প্রোটোকল বা পপ 3 প্রোটোকল। পপ 3 আবার পোর্ট নাম্বার হচ্ছে 110। তো এক একটার এক এক রকম পোর্ট নাম্বার আছে, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, ইন্টারনেটে টিসিপি/আইপি প্রোটোকলের মাধ্যমে যে প্রোটোকল ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে দ্রুত ডেটা আদান প্রদান করে। ইন্টারনেটে ডেটা আদান প্রদান করার জন্য দুই ধরনের নেটওয়ার্ক, কি বলবো এটাকে, নেটওয়ার্ক মডেল আছে। দুই ধরনের নেটওয়ার্ক মডেল আছে, একটার নাম হচ্ছে ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল, আর একটার নাম হচ্ছে টিসিপি/আইপি মডেল, ঠিক আছে। এর মধ্যে টিসিপি/আইপিটা একটু আধুনিক, ওএসআইটা একটু পুরনো, বাট বেস মডেল হচ্ছে ওএসআই। ওএসআই মডেল বা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেলের উপর ভিত্তি করেই টিসিপি/আইপি মডেলটাকে বানানো হয়েছিল, ওটাকে ফলো করেই, বাট ওটা আর একটু আধুনিক, ওটা একটু সামান্য ভিন্ন, বাট বেসিক স্ট্রাকচার ওইটার মতোই আছে, ওএসআই এর মতো। আর কথা হচ্ছে এখানে যে বলছে, এই জিনিসটা একটু খেয়াল করো, আসলে ওদের বলাটা ঠিক হয় নাই। এখানে যে বলছে ইন্টারনেটে টিসিপি/আইপি প্রোটোকলের মাধ্যমে, আসলে এটা টিসিপি/আইপি প্রোটোকল না, এটা টিসিপি/আইপি মডেল বুঝাতে চাইছে, ঠিক আছে। শোনো, তো এটা টিসিপি/আইপি মডেল বুঝাইছে। টিসিপি/আইপি মডেলের মধ্যে, মডেল ব্যবহার করে তুমি যে প্রোটোকল ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে, মানে সার্ভার আর কম্পিউটার আর কি, এই দুটোর মধ্যে খুব ফাস্ট ডেটা তুমি আদান প্রদান করতে পারবে, সেটাই হচ্ছে আমাদের এই যে এইচটিটিপি প্রোটোকল যেটা বলা হয়েছিল সেটা। এখন আমাদের ক্লায়েন্ট কম্পিউটারে তো ব্রাউজারটা আছে, তো ব্রাউজার কি করতে পারে, এই যে ক্লায়েন্ট কম্পিউটার এটাতে আছে ব্রাউজারটা, এ সর্বোচ্চ করতে পারবে, ওকে একটা রিকোয়েস্ট করতে পারবে যে আমাকে ডেটাটা দাও, ঠিক আছে। আর ও যদি ঠিকঠাক মনে হয়, ও যদি মনে হচ্ছে যে এটা কোনো, মানে এই এই সার্ভার কম্পিউটার যদি মনে করে যে যে রিকোয়েস্টটা আসছে সেই রিকোয়েস্টটা কোনো হার্মফুল কিছু না, ক্ষতিকর না, তোকে আমি চিনি, ও আমার কাছ থেকে ডেটা চাচ্ছে, ও পরিচিত, ওর লগ ইন আইডি পাসওয়ার্ড সব আমি চিনতে পারছি, ওকে শনাক্ত করতে পারছি, তাহলে ও ইজিলি ডেটাটা ওকে দিয়ে দিবে। আর যদি ও সাসপিসিয়াস মনে হয়, বা ও যদি দেখছে লগ ইন আইডি পাসওয়ার্ড ম্যাচ করতেছে না, তাহলে ওকে ডেটাটা দিবে না, রেসপন্স করবে না, ঠিক আছে। তো এই যে সার্ভার তাহলে কি করতেছে, ওয়েব পেজের জন্য সার্ভারকে অনুরোধ পাঠাতে থাকে কে, ক্লায়েন্ট কম্পিউটার বা ব্রাউজার। সার্ভার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ওয়েব পেজকে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয়, মানে সার্ভারের কাছে যে ওয়েব পেজ গুলো আছে ওগুলা ও যতটুকু মানে ক্লায়েন্টের যতটুকু প্রয়োজন সে চাহিদা অনুযায়ী ও পাঠাতে থাকবে, ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে তা দেখতে পায়। এটাই হচ্ছে আমার ওই প্রশ্নটা যে কিভাবে উপস্থাপন করবো, এতটুকু লিখলে তুমি প্রথম প্রশ্নটার উত্তর দিয়ে দিতে পারবে, ঠিক আছে। এই যে দৃশ্যকল্প 2 কে দৃশ্যকল্প 1-এ ক্লায়েন্ট কম্পিউটারের প্রদর্শনের প্রক্রিয়া বর্ণনা করা। এখন ওরা এটা দৃশ্যকল্প 1-এর কথা বলছে, দৃশ্যকল্প 2 হচ্ছে যে ওই যে ওয়েব পেজটা, বেসিক্যালি কিভাবে একটা ওয়েব পেজ একটা ক্লায়েন্ট কম্পিউটারে দেখানো হয় সেটার বর্ণনা এখানে দিছে। এখন তুমি পরীক্ষায় এত কিছু লিখতে গেলে তোমার সময় কুলাবে না, তোমাকে এটার থেকে কিছু সামারাইজ করা জিনিস
আর এটার থেকে কিছু সামারাইজ করা জিনিস লিখতে হবে, লিখে তোমাকে 3 মার্কস তুলে আনতে হবে। যদিও এটা থিওরিটিক্যাল কোশ্চেন, এখানে 3 মার্কস দেবে না, তারপর বোঝার জন্য ওরা ডেসক্রিপটিভ ভাবে দিছে আর কি। দৃশ্যকল্প 2 হচ্ছে যে আমার ওই যে ওয়েব পেজটা, এটা এই টেবিলটা, ঠিক আছে, এই টেবিলটা যে ওয়েব পেজে আছে সেই ওয়েব পেজটা আছে যে এই ঠিকানায় গেলে পাচ্ছি। তো ব্রাউজারে স্বাভাবিকভাবেই যখন এই ঠিকানাটা টাইপ করা হবে এবং এন্টার দেওয়া হবে, বা তুমি এই ওয়েব পেজে যাওয়ার জন্য যখন লিখে যখন ওকে দিবে, তখন এটা সার্ভারের কাছে রিকোয়েস্টটা যাবে, সার্ভারের কাছে অনুরোধটা যাবে ক্লায়েন্টের কাছ থেকে। সার্ভার সেই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, মানে এই তোমার চাহিদা অনুযায়ী তোমার কাছে এই ঠিকানায় থাকা, এই অ্যাড্রেসে থাকা ওয়েব পেজটা পাঠিয়ে দিবে। তখন তুমি তোমার ব্রাউজারের মাধ্যমে সেটা দেখতে হবে। এখানে ইউজারের অনুরোধ সার্ভারে নিয়ে যাওয়া এবং সার্ভার থেকে ওয়েব পেজটি ক্লায়েন্ট কম্পিউটারে নিয়ে আসার কাজটি করে থাকে এইচটিটিপি। মেইন কাজটা এখানে করে থাকে কে? এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল নামক প্রোটোকলটা আমার কাছ থেকে রিকোয়েস্ট নিয়ে, আমি ক্লায়েন্ট কম্পিউটার আমার কাছ থেকে রিকোয়েস্ট নিয়ে সার্ভারের কাছে যাচ্ছে, সার্ভার থেকে চাহিদা অনুযায়ী ডেটা এনে আমার কম্পিউটারে দেখাচ্ছে বা আমার ব্রাউজারে দেখাচ্ছে। তো হচ্ছে এইচটিটিপির মাধ্যমে আমরা কাজটা করি, রিকোয়েস্ট রেসপন্সের কাজটা। ঠিক আছে, বুঝছি জিনিসটা। এটা গেল। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ঘ নম্বর প্রশ্ন ছিল দৃশ্যকল্প 2 ওয়েবসাইটে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো এবং ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা করো। তো টেবলের কোড তোমরা লিখতে পারবে, যেমন এটা বোঝাই যাচ্ছে যে এখানে শুধুমাত্র এই 3টা রোকে স্প্যান করছে এই একটা টিডি, বাকিগুলো নর্মাল, এগুলো পারা যাবে। আর এটা হচ্ছে একটা ক্যাপশন, টেবলের ক্যাপশন, টেবল ট্যাগের ভিতরে আমি একটা ক্যাপশন ট্যাগ দিয়ে এই কাজটা করতে পারবো। ঠিক আছে, এটা নর্মাল একটা টেবল। এখন এটা কোডটা লিখবা, কোড লেখার পরে এখানে কি কি ট্যাগ ব্যবহৃত হয়েছে সেগুলো একটু তোমাকে ডেসক্রাইব করতে হবে। কোড অ্যাজ ইউজুয়াল, কোড বোঝার কিছু তেমন নাই, এটা বাদ, তার দরকার নেই। এই লাইনটার এইচটিএমএল থেকে শুরু করবা, একটু বড় করি, এইচটিএমএল থেকে শুরু করবে, হুম, এই যে এইচটিএমএল থেকে শুরু করবে, এইচটিএমএল এক সময় শেষ হবে। ঠিক আছে, এই বডি ট্যাগ, এই বডি ট্যাগ, এই বডি ট্যাগ শেষ হয়েছে। এর মাঝখানে আমার টেবল, এই যে টেবল, এই টেবল এখান থেকে শুরু হয়ে এই এতটুকু। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই যে টেবল, এই টেবল, এই টেবলের মধ্যে কি আছে? একটা ক্যাপশন আছে প্রথমে, এই যে ক্যাপশন, রোল নং 101। টেবলের একটা বর্ডার দিলাম, সেল স্পেসিং 0 করে দিলাম, না দিলেও সমস্যা নেই। উইথ 50% দিলাম, না দিলেও সমস্যা নেই। আমাকে তো বলে নাই যে টেবলের মানে উইথ তুমি 50% করো, বলে নাই, এগুলো এক্সট্রা কাজ করছে। যে আমি এর দূর করতে হবে টেবল বর্ডার ইকুয়াল টু 1 শেষ, ক্যাপশন দিব। এরপরে আমার কয়টা রো? একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা, প্রতি রোতে, সরি, হ্যাঁ, একটা দুটো তিনটা চারটা, প্রতিরোধে 3টা করে টিডি আছে। তার মধ্যে প্রথমটাতে এটা টিএইচ হবে আর কি, তারপরগুলো সব টিডি। ঠিক আছে, শুধু 280 যেটা লেখা আছে, 230, এটার জন্য হবে যে এই টিডিতে কল স্প্যান হবে 3। এগুলো তোমরা পারবে। এই যে একটা টিআর, আরেকটা টিআর, আরেকটা টিআর, ধরো আমি দেখাই ঠিকভাবে, এই একটা টিআর, এই আরেকটা টিআর, এই আরেকটা টিআর, এখান থেকে দূর, লাস্ট টিয়ার, 4টা টিয়ার পেয়ে গেছে, 4টা রো। এই 1 2 3 4, 4টা সারি আর কি পাইলাম। প্রত্যেকটাতে 3টা করে টিডি। প্রথমটাতে টিডি হবে না, প্রথমটার গুলো একটু মোটা করে দেখানোর কথা, এটা এখানে দেখা যাচ্ছে না আর কি। এটা যদি প্রশ্নে মোটা করে লেখা থাকে তাহলে এটা টিডির পরিবর্তে টিএইচ হয়ে যাবে। এই যে এগুলো টিডি দিছে না, এগুলো টিএইচ দিয়ে লিখবে, বাকি ভিতরের লেখা সব ঠিক থাকবে, তিনটাই টিএইচ হবে। আচ্ছা, তারপরে টিআর এর আমার সবকিছু কি হবে? আর সবগুলা টিআর এ কিন্তু আমার অ্যালাইন সেন্টার করছে, যাতে লেখাগুলো কোথায় দেখায়? মাঝখানে দেখায়। এই যে সবগুলো মাঝখানে, সেজন্য প্রতিটা টিআর এ অ্যালাইন ইকুয়াল টু সেন্টার এই অ্যাট্রিবিউট দিয়ে কাজটা করছে। ঠিক আছে, আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল, টিডি বাংলা,
টিডি 80, টিডি রো স্প্যান 230, এটা প্রথম সেকেন্ড টিয়ারে কেন? কারণ দেখো এই যে বাংলা, এই যে 80, এরপর একটা টিডি হওয়ার কথা ছিল এখানে। তোমরা কি জিনিসটা খেয়াল করছো? এখানে একটা টিডি হওয়ার কথা ছিল, বাট ওই টিডিটার নিয়ম ভেঙে ও কি করছে, এই 230 এখানে হওয়ার কথা ছিল, বুঝছো? ও এখানে না হয়ে ও পুরো জায়গাটা দখল করছে, যার কারণে ও রো স্প্যান ইকুয়াল টু 3 করছে। এটা এই রোতেই পড়ছে, এই রোতেই পড়ছে, প্রথম রোতেই এটা পড়ছে, ঠিক আছে? তো সেই জন্য এখানে কি হয়েছে, এই যে টিডি রো স্প্যান 3 230, বাকিগুলোতে টিডি ইংলিশ, টিডি 90, টিডি আইসিটি, টিডি 60, শেষ। কোড পারবে, ব্যাখ্যা করছে, ব্যাখ্যাগুলা জেনারেল কথাবার্তা। এইচটিএমএল ট্যাগ কি করে? এটি একটি ডকুমেন্টের শীর্ষ স্তরের ট্যাগ। এই ট্যাগের মধ্যে পুরো এইচটিএমএল ডকুমেন্টে লিখিত হয়। বডি ট্যাগ, এটি এইচটিএমএল ডকুমেন্টের মূল বিষয়বস্তু ধারণ করে যা ব্রাউজারে প্রদর্শিত হয়। এই জায়গাগুলো সিম্পল জিনিস, তোমরা পারবে। টেবল ট্যাগ, এটি একটি টেবল তৈরি করতে ব্যবহৃত হয়। টেবিলের সারি এবং সেল বা কক্ষগুলি এই ট্যাগের মধ্যে রাখা হয়, বা টেবল ডেটাগুলো এখানে রাখা হয়। তুমি টেবল রো বললেও সমস্যা নাই, টেবল ডেটা বললেও সমস্যা নাই। টিয়ার ট্যাগ, এটি একটি টেবল সারি বা রো তৈরি করতে ব্যবহৃত হয়। টিডি ট্যাগ, এটি একটি টেবিলের সেল বা ডেটা ডেটা তৈরি করতে ব্যবহৃত হয়। সেল মানে কক্ষ, ঘর। এটি টিয়ার ট্যাগের মধ্যে অনেকগুলা, একটি টিয়ার ট্যাগের মধ্যে অনেকগুলো টিডি ট্যাগ থাকতে পারে। ক্যাপশন ট্যাগ, এটি টেবিলের ক্যাপশন বা টাইটেল প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। কোন ট্যাগের কাজ কি ওটা একটু একটু বলে দিলে, এক লাইন এক লাইন, শেষ। কিচ্ছু দরকার নেই। এই প্রশ্নটা আগেও পড়াইছিলাম, একটু করে ওভারভিউ দিই। সেটা হচ্ছে যে বলছে একটা ছেলে, মানে তার টিচার তাকে বলছে আর কি একটা ওয়েব পেজ বানাইতে, বা তাকে বুঝাই দিছে, সে ওইরকম একটা ওয়েব পেজ বানাইয়ে সে আপলোড করছে বা হোস্টিং করছে সার্ভারে। বাট প্রশ্ন কি বলছে কি, এই এই ওয়েব পেজে এই জিনিসটা থাকবে আর কি, আর একটা টাইটেল থাকবে ও পোস্ট পেজ নামে। টাইটেল বলতে কি বুঝাই, এই যে তোমাকে পড়াচ্ছি এখানে ব্রাউজারের উপর দিকে, এদিকে খেয়াল করো, মাউসের এই যে এইচএসসি আইসিটি টেস্ট পেপার একটা ট্যাবে লেখা আছে না, ওটা হলো টাইটেল, বুঝছো? উপর দিকে যেটা ট্যাব আছে, আমি যদি আরেকটা ট্যাব খুলি, যদি আমি google.com ওপেন করি, তাহলে এই যে নিউ ট্যাব লেখাটার মধ্যে এই যে গুগল লেখা আসছে না, এটা হচ্ছে এই পেজটার টাইটেল। এরকম টাইটেল থাকে উপরে, আর এইখানে যা থাকবে সেগুলো হচ্ছে বডি, এইচটিএমএল বডি। আচ্ছা, তো ও এরকম একটা তৈরি করে পোস্টিং করছে সার্ভারে, কিন্তু নির্দিষ্ট সময় পরে ওয়েব পেজটা কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না। মানে ওয়েব পেজটাতে সে প্রবেশ করতে চাচ্ছে কিন্তু ওয়েব পেজ দেখা যাচ্ছে না। এখন প্রথম নাম্বারে বলছে কি, উদ্দীপকের মতো একটা আউটপুট পেতে এইচটিএমএল কোড লেখো। এটা হচ্ছে একটা বেসিক এইচটিএমএল টেবল, যেখানে একটা লিস্ট দিয়ে পিপিলিকাটা লিখছে, লিস্টে একটা আইটেম আছে, একটা ইমেজ অ্যাড করছে এখানে, এখানে ওয়েলকাম লেখাটা মাঝখানে করে আছে, এবং ওয়েলকাম লেখাটা যে টিডিতে আছে সেই টিডি একটা, দুইটা, তিনটার কলামের সমান জায়গা দখল করছে, তাহলে কল স্প্যান হবে 3। তারপর নিচের রোতে, এখানে রো আছে একটা, দুইটা, তিনটা, তিনটা রো এর মধ্যে লাস্টের রোতে আছে তিনটা টিডি, একটা, দুইটা, তিনটা। এই দুইটা টিডির মধ্যে কিছু নাই, খালি। এই টিডিতে আছে যেটা, সেটা হচ্ছে ওই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট যে শিখেছিলাম, ওইটা দিয়ে এ, এর উপরে বি, তার উপরে সি। এগুলো সব আগে পড়ানো জিনিস। এখন মেইন প্রশ্নটা কি, মেইন প্রশ্ন হচ্ছে যে তোমার এরকম একটা টেবল বানাইতে হলে কোড লিখতে হবে। আচ্ছা, ওইটা পরে আসতেছে। নাম্বার, নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটা দেখা না যাওয়ার সমস্যাটি সমাধানের উপায় বিশ্লেষণ করো। আমরা একটু এটার চাইতে নাম্বারটাতে আগে যাই। বলছে নির্দিষ্ট সময় পর ওয়েবসাইট দেখা না যাওয়ার কারণ হচ্ছে যে এই ওয়েবসাইটটা যে সার্ভারে রাখা হয়েছে সেই সার্ভারে হয়তোবা হোস্টিং সংক্রান্ত সমস্যা হয়েছে, অথবা ওয়েবসাইটের ডোমেইন সংক্রান্ত কোনো একটা সমস্যা হয়েছে। ডোমেইন কি, আমরা যে www.google.com লিখি, এটাই হচ্ছে গুগলের ডোমেইন নেম, ঠিক আছে? আমরা যদি লিখি, মনে করো আম, কি বলা যায়, মনে করো একটা এনজিওর ওয়েবসাইটে যাচ্ছ। এনজিও ওয়েবসাইট গুলো জেনারেলি
.com হয় না, এগুলা ওআরজি হয়, .org। কারণ অর্গানাইজেশন বা সংস্থা, যেমন জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস, ঠিক আছে, এদের ওয়েবসাইটে গেলে UN.org, UN.com না কিন্তু, ঠিক আছে। এই ধরনের অনেকগুলা ওআরজি ওয়েবসাইট আছে। তো এটা ডটের পরে কি হবে এটা ডিপেন্ড করতেছে ওর ওয়েবসাইটটা কি সংক্রান্ত। যদি এটা কমার্শিয়াল বিজনেস হয় তাহলে .com, অর্গানাইজেশন বা সংস্থা হইলে .org, কোন দেশের হইলে .bd, যেমন বাংলাদেশের .bd, ইউকেরটা .uk, শ্রীলঙ্কারটা .sl, অস্ট্রেলিয়ারটা .au, এরকম নামে হয়। এখন ডোমেইন নেম যদি সমস্যা করে তাহলে ওয়েবসাইটটা দেখা যাবে না। আর হচ্ছে হোস্টিং সংক্রান্ত সমস্যা। হোস্টিং মানে কি? হোস্টিং মানে হচ্ছে যে আমি যে সার্ভারে আমার ওয়েবসাইটটাকে রাখছি, ঠিক আছে, সেখান থেকে আমি সার্ভার থেকে খুঁজে চেয়ে নিচ্ছি দেখার জন্য। তো যদি সার্ভারে কোনো প্রবলেম হয়, হোস্টিং রিলেটেড কোনো প্রবলেম হয়, তাহলে সেটা দেখা যাবে না। সার্ভার কাছ থেকে চাইলেও সার্ভার আমাকে দেখাইতে পারবে না। এমন হইতে পারে ডোমেইনের মেয়াদ নাই, আমি 1 বছর মেয়াদের জন্য কিনছি, এরপর আমি টাকা পয়সা পে করি নাই বিদায়, মেয়াদ শেষ, তাই ওটা কি হয়েছে, রিনিউ করি নাই বিদায়, তাই ওইটা ডোমেইনের এক্সপায়ারি ডেট চলে গেছে, তাই দেখা যাচ্ছে না, ইউজাররা দেখতে পাচ্ছে না। এটা রিনিউ করতে হবে, নবায়ন করতে হবে প্রতি বছর, ঠিক আছে। রিনিউ না করলে সফটওয়্যার অটোমেটিক্যালি ওটাকে অফ করে দিবে। আচ্ছা, তারপর হচ্ছে হোস্টিং রিলেটেড কি প্রবলেম হতে পারে? হোস্টিং এরও এক্সপায়ারি ডেট চলে যেতে পারে, হোস্টিং এর মেয়াদও চলে যেতে পারে। হোস্টিংও কিন্তু তোমাকে বছরের জন্য কিনে নিতে হয়। ওয়েবসাইটের ফাইলগুলো যে হোস্টিং সার্ভিসে রাখা আছে, তোমার একটা ওয়েবসাইট বানাইতে গেলে অনেকগুলো ফাইল বানাইতে হয় না? HTML পেজ বানাইতে হয়, ছবি থাকে অনেক, PDF ফাইল যুক্ত করতে পারো তুমি, ডাটাবেস থাকে, সোজা হিসাব যত ধরনের ফাইল আছে এই ফাইলগুলো তুমি সার্ভারে রাখতেছো। তো রাখার পরে কি হবে? হোস্টিং সার্ভিস কিনে নিয়ে তুমি রাখতেছো, হোস্টিং প্যাকেজের মেয়াদ যদি শেষ হয়ে যায় ওয়েবসাইটটা অফলাইনে চলে যাবে অটোমেটিক্যালি। ডোমেনের মতো এটাও সময় মতো রিনিউ করা জরুরি। এগুলো বিভিন্ন সার্ভিস প্রোভাইডার কোম্পানি আছে যারা এই ধরনের সার্ভিস গুলা দিয়ে থাকে, তাদের কাছ থেকে এগুলা কিনে নিতে হয় আর কি, রিনিউ করতে হয়। এছাড়া ডিএনএস সমস্যা। ডিএনএস কি? ডিএনএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, ঠিক আছে। এগুলা তোমাদের 4র্থ অধ্যায়ের শেষের দিকে পাবে টপিক গুলা, কালকে বলছিলাম পড়ার জন্য। এগুলো পড়লে একটু জিনিসগুলো ক্লিয়ার হবে। ডোমেইন নেম সিস্টেম, ঠিক আছে। ডোমেইন নেম সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যার ডোমেইন নেমকে সার্ভারের আইপি ঠিকানায় ট্রান্সলেট করবে। এই লাইনটা দেখো, ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম, এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আমার যে ওয়েবসাইটের ডোমেইনের নাম থাকে, যেমন google.com, youtube.com, তারপর আহ, মনে করো একটা ওআরজি ওয়েবসাইট, ঠিক আছে, অর্গানাইজেশন ওয়েবসাইট, ধরো কি বলবো, পথশিশু.org, এটা একটা এনজিও সংস্থা, কথার কথা, ঠিক আছে। অথবা ওই বিভিন্ন এনজিও আছে না, ওই যে ব্র্যাক, তারপর হচ্ছে আহ ব্যুরো বাংলাদেশ, এই ধরনের এনজিও গুলোর ওয়েবসাইট গুলো .org হয়। তো মনে করো ব্যুরো বাংলাদেশ .org ওয়েবসাইটে ডোমেইন নেম কি? ওইটাই .org, এটাই ব্যুরো বাংলাদেশ .org, এটা হচ্ছে ডোমেইন নেম। এই যে ডোমেইন নেম, এই ডোমেইন নেম তো আমরা মনে রাখার জন্য দিছে, google.com, youtube.com, daraz.com, ঠিক আছে, brag.org, এই ধরনের facebook.com, এই নামগুলো তো আমরা মনে রাখার জন্য দিছে, কিন্তু এগুলো তো আসলে আইপি অ্যাড্রেস আকারে থাকে। পড়াইছিলাম না, আইপি অ্যাড্রেস আকারে থাকে। তো আইপি অ্যাড্রেস মানে হচ্ছে কিছু সংখ্যার মতো করে থাকে, ঠিক আছে। এখন আইপি অ্যাড্রেস আকারে থাকলে সেটাকে তো নামের সাথে, ওয়েবসাইটের নাম যেটা, ডোমেইন নেম যেটা, সেই ডোমেইন নেমের সাথে আইপি অ্যাড্রেসটাকে অনুবাদ করে একসাথে অ্যাটাচ করতে হবে, ট্রান্সলেট করতে হবে, সংখ্যা থেকে নামে অনুবাদ, নাম থেকে সংখ্যায় অনুবাদ। এই যে অনুবাদের কাজটা করে এই ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম। যদি ডিএনএস রেকর্ড গুলোতে কোনো সমস্যা হয়,
বা সেগুলো সঠিকভাবে আপডেট না হয়, তাহলে ওয়েবসাইটটা খুঁজে পাওয়া যাবে না। মানে ডোমেইন নেম সিস্টেমের কিছু রেকর্ড থাকে। রেকর্ড মানে হচ্ছে ও কিছু ডেটাকে ও ধরে রাখে। ঠিক আছে, মনে করো ও ধরে রাখলো এই ওয়েবসাইটটার ডোমেইন নেম হচ্ছে এটা, এটার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, এটা ইউজ করতেছে অমুক ব্রাউজার থেকে, এটার প্রোটোকল ইউজ হচ্ছে নেটওয়ার্কে এটা, এটার পোর্ট নাম্বার হচ্ছে এটা। ঠিক আছে, এই ধরনের একাধিক ডেটা ও একসাথে ধরে রাখছে। ঠিক আছে, এরকম একজনের জন্য ধরে রাখছে। আরেকটা ওয়েবসাইট হলো আরেকভাবে ধরবে, আরেকটা ওয়েবসাইট হলো আরেকভাবে ধরবে। তো ওর কাছে অনেকগুলো এরকম রেকর্ড ডেটা কালেক্ট ডেটার কালেকটিভ আকারে রেকর্ড আকারে থাকে। ঠিক আছে, ডেটাগুলো কালেকটিভ আকারে যখন রাখে এগুলো রেকর্ড আকারে থাকে। এই রেকর্ড গুলোর যদি কোনো সমস্যা হয়, ও যে রেকর্ড গুলো সেভ করে রাখছে সেই রেকর্ড গুলো কোনো সমস্যা হলে, সেগুলো সঠিকভাবে আপডেট না হলে, তখন ওয়েবসাইটটা এমনিও খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, তোমার ডোমেইন নেম সিস্টেমটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা হচ্ছে ডোমেইন মেয়াদ উত্তীর্ণ, ডোমেইনের যে নামটা তুমি সার্ভিসটা কিনেছো ওটার মেয়াদ বা এক্সপায়ারি চলে গেলে, একটা হচ্ছে হোস্টিং এর মেয়াদ বা এক্সপায়ারি চলে গেলে, একটা হচ্ছে ডিএনএস এর প্রবলেম হলে, মানে ডোমেইন নেম সিস্টেমের প্রবলেম হলে, আর হচ্ছে সিকিউরিটি সংক্রান্ত সমস্যা, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা। ধরো ওয়েবসাইট হ্যাক হলে বা ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হলে। ম্যালওয়্যার কি? আমরা সফটওয়্যার শুনছি, হার্ডওয়্যার শুনছি। ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার। ম্যালিশিয়াস কথাটার অর্থ কি? ম্যালিশিয়াস থেকে এমএএল নিছে, সফটওয়্যার থেকে WARE নিছে, এটা থেকে এটা নিছে, এটা থেকে এটা নিছে, 15 বছর ম্যালিশিয়াস সফটওয়্যার। এটা কি জিনিস? ম্যালিশিয়াস সফটওয়্যার হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার, যে সফটওয়্যার গুলা তোমার সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের ক্ষতি সাধন করবে, সেটা হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার। ভাইরাস এক ধরনের ম্যালিশিয়াস সফটওয়্যার। ঠিক আছে, তারপরে তোমার ভাইরাসের মতো আছে আর কি, ওই যে বিভিন্ন শর্টকাট শর্টকাট ভাইরাস থাকে না, ওগুলোও তো ভাইরাসের ক্যাটাগরি করতেছে। তারপর তোমার ওই আহ, এটাকে কি বলে, ওমস নামে একটা জিনিস থাকে, ট্রোজান হর্স নামে একটা জিনিস থাকে, এগুলো সবগুলো স্পাই ম্যালিশিয়াস সফটওয়্যার। এটা 99 আইসিডি তে ছিল, অত বেশি লাগতো না আর কি তখন। আচ্ছা, হ্যাঁ। তো এই ধরনের কোনো প্রবলেম হলে, ক্ষতিকর কোনো সফটওয়্যার দ্বারা যদি তোমার সিস্টেম আক্রান্ত হয় বা সার্ভারে কোনো সমস্যা হয়, ধরো সার্ভারে একজন হ্যাকার প্রবেশ করতে সক্ষম হয়েছে, বা কোনো ম্যালিশিয়াস সফটওয়্যার সার্ভারে প্রবেশ করছে, তখন হোস্টিং প্রোভাইডার তার নিরাপত্তার স্বার্থে ওয়েবসাইটটা টেম্পোরারি সময়ের জন্য বন্ধ করে দিবে, যতক্ষণ না পর্যন্ত সে ওই সফটওয়্যারটা বা ওই হ্যাকারকে তাড়াইতে পারতেছে না, বা ও নিরাপত্তাটা বাড়াইতে পারতেছে না, ও নিশ্চিত করতে পারতেছে না যে সার্ভার ওকে আছে। কারণ ওর কাছে যে ডেটাগুলো আছে রিয়েল ডেটা, সেগুলা ওর গ্রাহকদের, ক্লায়েন্টের ডেটা, এগুলো সে টাকার বিনিময়ে সার্ভারটা দিছে, তার মানে তার নিরাপত্তাটা এনশিওর করতে হবে তাকে। তার সার্ভারে যদি কোনো প্রবলেম হয় তাহলে ক্লায়েন্ট তাকে কিভাবে ট্রাস্ট করবে? ক্লায়েন্টের ভরসাটা তো তাকে রাখতে হবে। সেজন্য সার্ভার গুলার হাই সিকিউরিটি বা অনেক মানে ভালো মানের এখানে তোমার অ্যান্টি ভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার ইউজ করে ওরা, যেগুলা হ্যাকারদেরকে বা এরকম বিভিন্ন ম্যালওয়্যার সফটওয়্যার প্রবেশ করতে না দেয়, না মানে বাধা দেয়। তো এইসব কারণে ওয়েবসাইটটা নির্দিষ্ট সময় পর দেখা না, মানে না যাইতেই পারে। তো যদি নির্দিষ্ট সময় পর দেখা না যায়, তাহলে প্রথমে ডোমেইন এবং হোস্টিং এর মেয়াদ আছে কিনা সেটা পরীক্ষা করে দেখা উচিত। এরপর হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করে প্রবলেমটা মানে সলিউশন কি হবে ওটা জানা উচিত। হোস্টিং প্রোভাইডারের সাথে ফোনে বা ইমেইলে যোগাযোগ করে, এখন তো বেশিরভাগ কোম্পানিগুলোর ফেসবুক পেজ থাকে, ঠিক আছে, মেসেঞ্জারে নক দিলে বা হোয়াটসঅ্যাপে নক দিলে তারা প্রবলেমগুলো সলভ করে দেয়। তাদের 24 ঘন্টা মানে তাদের ইয়া থাকে, এরকম কাস্টমার সাপোর্টের জন্য লোক থাকে। ঠিক আছে, আচ্ছা। আর এই কোডটা কিভাবে লিখবা এটা তোমরা দেখলেই পারবা, তবে আমি একটা তোমাদেরকে অবশ্যই পরামর্শ দিব,
এদের ফরম্যাটটা ফলো করিও না। আমি যে ফরম্যাটে লেখাই ভিতরে ভিতরে করে সুন্দর করে সাজিয়ে আবার বাইরের দিকে নিয়ে আসি, এরা উল্টাপাল্টা ফরম্যাটে লিখছে। তোমরা এটা করিও না, তোমরা সুন্দর করে এটা ইয়ে করিও। আচ্ছা, এখানে এন্ড এনবিএসপি এটা কি বলি? এন্ড এনবিএসপি হচ্ছে এখানে খালি স্পেস দেখাচ্ছে না, খালি স্পেসের জন্য এন্ড এনবিএসপি সেমিকোলন এটা ইউজ করা হয় যদি তুমি কোনো খালি ঘর দেখাইতে চাও। ঠিক আছে, ইন্টেনশনালি তুমি দেখা যাচ্ছে একটা টিডির মধ্যে একটা খালি স্পেস থাকবে, তাহলে এন্ড এনবিএসপি সেমিকোলন এটা দিলে ওই ঘরটা খালি দেখাবে। ঠিক আছে, দিনাজপুর বোর্ড 2025 এগুলো সোজা আছে, একটা টেবল একটা লিস্ট, টেবলটাও দেখতে ইজি, এটাও ইজি। চিত্র এককে ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখে, এটা পারবে, এটা আমি দেখাবো না। ঘ নম্বরে কি বলছে? চিত্র এককে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করা যায়, বিশ্লেষণ করা। এখন একটা টেবিলকে একটা লিস্টে প্রকাশ করতে হবে। টেবিলে আছে অর্ডার লিস্ট, এখানে আছে আনঅর্ডার লিস্ট। যদি টেবিলে 1 2 3 যেটা দিছে এটা কিন্তু অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট ইউজ করে দেয় নাই। দেখো এই কোডটা দেখো, এই যে টিডির মধ্যে 1 লিখে দিছে, যে টিডির মধ্যে 2 লিখে দিছে, জিনিসটা কি খেয়াল করছো? ওএল দিয়ে লেখা নাই, কিন্তু পরের পরের কোড যেটা ঘ নম্বরটা কই, এটা এটা কিন্তু তোমাকে ওয়েল দিয়ে লিখতে হবে। সরি, এটা ওয়েল কেন হবে? এটা আনঅর্ডার লিস্ট, তো এটা ইউএল হবে, ভুল লিখছে, এটা ঠিক করো, এটা হবে ইউ এল। দিনাজপুর বোর্ড 2025-এর এইচটিএমএল আসা প্রশ্নটা, এই প্রশ্নটা এটা ইউএল হবে, ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে শেষ, আনঅর্ডার লিস্ট না, মানে এটা এরকম হবে। এবং এখানে টাইপ কি, এগুলো কি, এগুলো কি স্কয়ার শেপের নাকি বুলেট শেপের, মানে ডিস্ক শেপের নাকি সার্কেল শেপের? এগুলো হচ্ছে ডিস্ক। তাহলে তোমাকে টাইপ ইকুয়াল টু ডিস্ক লিখে দিলে তোমার এটা দেখাবে। আর যদি নাও দেখাও টাইপ, বাই ডিফল্ট সে ডিস্ক টাইপেরই দেখাবে। আর যদি সার্কেল বা স্কয়ার দেখাতে চাও তাহলে তোমাকে ইউএল এর পরে এই জায়গায় লিখতে হবে, স্পেস দিয়ে লিখতে হবে ইউএল টাইপ টিওয়াইপিই ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে এখানে লিখতে হবে তোমাকে সার্কেল। সার্কেল লিখলে বৃত্তাকার একটা ইয়ে দেখাবে আর কি, মানে ভিতরে ভরাট দেখাবে না। সার্কেল লিখে ডাবল কোটেশন, এটা শেষ। ইউএলটা এভাবে হবে তখন। বুঝা গেছে? একটু রেসপন্স করো তো স্যার। আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, এরপর কুমিল্লা বোর্ড 2025 এটাতে একটা টেবিল দিছে, বলছে একজন টিচার তার কলেজে 2 ধরনের ওয়েবসাইট ডিজাইন করলেন। প্রথমটিতে হোম পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া গেলেও এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না। মানে প্রশ্নটা বুঝো, টিচার একটা ওয়েবসাইট বানাইছে, মানে 2 ধরনের ওয়েবসাইট বানাইছে, তার মধ্যে একটা হচ্ছে মনে করো এই যে হোম পেজ, হোম পেজ থেকে যে কোনো পেজে ডাইরেক্ট যাওয়া যায়। এখানে একটা আছে পেজ, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। হোম পেজ থেকে সে যে কোনো পেজে যেতে পারবে, বাট একটা পেজ থেকে আরেকটা পেজে ডাইরেক্ট যাওয়ার কোনো সিস্টেম নাই, হোম পেজ থেকে যাইতে হবে। আচ্ছা, আরেকটা হলো যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়, হোম পেজ থেকেও যাওয়া যাবে, যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়। তাহলে অবশ্যই প্রথমটা বোঝা যাচ্ছে যে হোম পেজকে কেন্দ্র করে আছে, আর দ্বিতীয়টা হচ্ছে যে এনি পেজ টু এনি পেজ। এনি পেজ টু এনি পেজটা হচ্ছে যে আমাদের কি স্ট্রাকচার, ওয়েব লিঙ্কড, ওয়েব লিঙ্কড স্ট্রাকচার। ওয়েবসাইটের কাঠামো পড়াইছিলাম যে ওখানে বেশ কয়েকটা স্ট্রাকচার আছে, 3টা 4টা স্ট্রাকচার আছে, এই 5টা স্ট্রাকচার আছে প্রায়। 5টা স্ট্রাকচারের মধ্যে একটা আছে ওয়েব লিঙ্কড, ওয়েব লিঙ্কড স্ট্রাকচার, মানে প্রতিটা পেজের সাথে প্রতিটা পেজের কানেকশন। এটা অনেকটা ম্যাশ টপোলজির মতো, বাট এটা টপোলজি না, এটা হচ্ছে ওয়েব পেজের সাথে ওয়েব পেজের কানেকশন। আর প্রথমটা যেটা
হোম পেজ থেকে সব পেজে যাওয়া যাচ্ছে না, সরি, হোম পেজ থেকে সব পেজে যাওয়া যায়, বাট যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যাবে না, মানে এক পেজ থেকে এক পেজে যাওয়া যাবে না। সেটা কোনটা? সেটা হচ্ছে যে আমার জেনারেলি ট্রি ট্রি স্ট্রাকচার কোথায় আছে? আচ্ছা, প্রশ্ন কি দেখি, যে সকল বাইক প্রদর্শনের জন্য HTML কোড লেগো, কোড তো পারবা, বুঝাই দিব। যে সকল দুই যে সকল দুই উল্লেখিত ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? ক নম্বর হচ্ছে এটা। প্রথম ডিজাইনটা হচ্ছে মেনু কাঠামো। এটা কোন কাঠামো আবার, আমি প্রথম নাম শুনলাম। মেনু কাঠামো এটা কি? হোম পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়। এই যে এটা ট্রি কাঠামো, কিসের মেনু কাঠামো? কি লিখছে দেখো, উদ্দীপক দৃশ্যকল্প 2 এর প্রথম ডিজাইনটি হলো কিছু একটা কাঠামো, নামটা ওরা কি দিছে জানি না। এই কাঠামোতে বিষয়বস্তু একটি সুসংগঠিত টপ ডাউন পদ্ধতিতে সাজানো থাকে। টপ ডাউন মানে উপর থেকে নিচে, যেখানে একটি প্রধান পাতা থেকে শুরু করে বিষয়বস্তু স্তর বিন্যাসের মাধ্যমে শাখা প্রশাখায় বিভক্ত থাকে। শাখা প্রশাখা বলছে মানে ট্রি টপোলজি, এই আর ট্রি ট্রি মানে ট্রি স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল। মেনু টেনু এগুলো লিখিও না, এটা হবে ট্রি, ওয়েট, এটা হবে ট্রি কাঠামো। ঠিক আছে, তো উদ্দীপকের দ্বিতীয় ডিজাইনটি হলো নেটওয়ার্ক বা ওয়েব কাঠামো, ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক স্ট্রাকচার। এই কাঠামোতে প্রতিটি পৃষ্ঠা থেকে অন্য পেজে যে কোনো পেজে প্রাসঙ্গিক যে কোনো পেজে যাওয়া যায় বা সরাসরি লিঙ্ক থাকতে পারে। এটা একটা জালের মতো বা নেটের মতো সম্পর্ক তৈরি করে, সেজন্য এটা নেটওয়ার্ক কাঠামো বলা হয়। এখানে কোনো নির্দিষ্ট হায়ারার্কি বা শুরু থেকে শেষ বিন্দু নেই। হায়ারার্কি বলতে উপর থেকে নিচে, ঠিক আছে, মানে ট্রি কাঠামোতে এটা হয় না, এখান থেকে এখানে যাবে, এখানে দুইটা থাকবে, এই দুইটার সাথে আবার কি থাকবে, মাল্টিপল কানেকশন থাকবে, 1 2 3। এটা তো মনে করে 1 2, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে। তো এটা হচ্ছে যে হায়ারার্কিক্যাল, মানে টপ টু বটম হায়ারার্কি, উপর থেকে নিচে ধাপে ধাপে আসছে, এটাকে হায়ারার্কি বলা হয়। এই যে হায়ারার্কি, বা শুরু থেকে শেষ বিন্দু পাবে না তুমি কোনটাতে, যেটাতে সব পেজের সাথে সব পেজ কানেকশন আছে, মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মনে করো ওর সাথে ওর কানেকশন আছে, ওর সাথে ওর আছে, আবার ওর সাথে ওর আছে, আবার ওর সাথে ওর আছে, ওর সাথে ওর আছে, ওর আর ওর আছে, ঠিক আছে, আর ওর আর ওর আছে, তো সবার সাথে সবার কানেকশন আছে। এখানে তুমি কোন কেমনে বলবা কোনটা প্রথম কোনটা শেষ? একই 1 নাম্বার, একই শেষ নাম্বার বলতে পারবে না, কিন্তু এখানে বলতে পারবে এটা হচ্ছে হোম পেজ বা রুট পেজ। আর একদম এদিকে গিয়ে এদিক থেকে যদি হিসাব করো তাহলে ও হচ্ছে লাস্ট পেজ, আর এদিক থেকে হিসাব করলে ও হচ্ছে লাস্ট পেজ। তুমি অন্তত পক্ষে পয়েন্ট খুঁজে পাচ্ছ ট্রি কাঠামোতে, কিন্তু এটাতে পাবে না। বাট এটা সুবিধাজনক কেন, ওয়েব লিঙ্ক সুবিধাজনক কেন? এটা হচ্ছে ব্যবহারকারীকে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দেয়, ব্যবহারকারীকে অনেক বেশি সুবিধা দেয় যে যেকোনো পেজ থেকে যেকোনো পেজে চট করেও যেতে পারবে। ওর বারবার হোম পেজে গিয়ে তারপর আরেক পেজে যেতে হবে না, এটাতে কিন্তু ওই সুবিধা নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি বলতে পারি অবশ্যই দ্বিতীয় ওয়েব পেজটা বা দ্বিতীয় স্ট্রাকচারটা মাচ ফ্লেক্সিবল, বেশি সুবিধাজনক ফর দ্য ইউজার্স। ঠিক আছে, এখানে লেখা আছে, লেখাটা তোমরা চাইলে পড়ে নিতে পারো, আমি আর বলতেছি না, অলরেডি বুঝে ফেলছো তোমরা, এটা একটু তোমরা চাইলে পড়ে নিতে পারো। এটা মেনু কাঠামো টাঠামো বলিও না, এটাকে ট্রি কাঠামো বলিও, বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, হায়ারার্কিক্যাল কাঠামো। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলতেই হচ্ছে, সেটা হচ্ছে যে ওয়েব পেজের সংখ্যা কম হলে সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে নেটওয়ার্ক কাঠামো। সংখ্যা বেশি হলে ওয়েব পেজের সংখ্যা যদি বেশি হয় তাহলে নেটওয়ার্ক স্ট্রাকচার একটু জটিলতায় পড়ে যায়, কারণ ওর প্রতিটা পেজ থেকে প্রতিটা পেজে যাওয়ার কানেকশনটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। তবে ও পারবে না যে সেটা না, স্ট্রাকচারটা বিল্ড আপ করতে একটু কমপ্লেক্স হয়ে যাবে, বাট নেটওয়ার্ক কাঠামো ইউজ করা অনেক বেশি ফ্লেক্সিবল। অপরদিকে ফ্রি কাঠামোতে তোমার যত ইচ্ছা পেজ বাড়াইতে পারবা, বাট ওটাতে যত পেজ বাড়বে তত ঝামেলাও বাড়বে, বিকজ তোমার বারবার হোম পেজে যেতে হবে, তারপর ওখান থেকে অন্য পেজে যেতে পারবে। কিন্তু ওয়েব পেজের সংখ্যা বেশি হলে নেটওয়ার্ক কাঠামো ম্যানেজ করা একটু জটিল হয়ে যায়, ফলে মেমোরি লস হয়, মেমোরি লস হয় যদি নকশা ভালোভাবে করা না হয়। নকশা মানে তোমার ডিজাইনটা,
কাঠামো, ওয়েব পেজটা কিভাবে, ওয়েব পেজের কাঠামোটা কিভাবে কানেক্টেড হবে, ওই স্ট্রাকচারটা, ডিজাইনটা যদি, প্ল্যানিংটা যদি ভালোভাবে করা না হয়, তাহলে অতিরিক্ত লিঙ্কের কারণে ব্যবহারকারীরা বিভ্রান্ত হতে পারে। এটা একটা সমস্যা নেটওয়ার্ক কাঠামোর। যে তোমার মনে করো 20টা পেজে যেরকম মেমোরি বা যেরকম জটিলতা তৈরি হবে 20 পেজের মধ্যে, 200 পেজ হইলে কিন্তু আরো বেশি জটিলতা হবে। ঠিক আছে, অতিরিক্ত লিঙ্ক থাকবে, তখন অতিরিক্ত লিঙ্কের কারণে ব্যবহারকারীরা একটু কনফিউজড হয়ে যাবে এবং তারা কোথায় আছে বা কোথায় যাবে তা বুঝতে পারে না, কোন পেজ থেকে কোন পেজে যাবে সেটা একটু সমস্যা হয়ে যায়। তো এটা মেনটেন করাটা একটু টাফ। এখন প্রশ্ন কি বলছে, কোনটা বেশি সুবিধাজনক? এখন ওরা বলতেছে যে টেস্ট পেপারের উত্তর অনুযায়ী যেটা বুঝতেছি সেটা, ওরা বলতেছে যে পেজের সংখ্যা বেশি হলেও ট্রি কাঠামো সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে। ট্রি কাঠামো মানে কি, মেনু কাঠামো যেটা বলতেছে আর কি। বাট অ্যাকচুয়ালি নেটওয়ার্ক কাঠামোটা বেশি সুবিধা প্রদান করে হিসাবে ধরতে গেলে, কারণ যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যায়। তুমি যদি চিন্তা করে দেখো, যতগুলো আমরা ওয়েবসাইট ইউজ করি, যেমন ফেসবুক ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়েবসাইট অফ দ্য ওয়ার্ল্ড। লার্জেস্ট মানে অপশন বেশি, পেজ বেশি। তোমার কি মনে হয় ওটা ট্রি কাঠামোতে দেওয়া আছে? মানে প্রতিবার কি তোমার হোমে গিয়ে তারপর অন্য অপশন খুঁজতে হয়? না তো, তুমি তো যে কোনো পেজ থেকে যে কোনো পেজে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেতে পারতেছো। তাহলে কোনটা সুবিধাজনক বেশি? তার মানে এই উত্তরটা সবসময় যে কারেক্ট সেটা না। ঠিক আছে, তা তোমরা একটু ভেবে চিন্তে তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম উত্তর পাবে, যেটা তোমার কাছে বেস্ট মনে হবে তুমি সেটা লিখতে পারো। তবে যেটাই লিখো না কেন আনসার, তোমাকে ওইটার পেছনে যুক্তিযুক্ত কারণ দিতে হবে। এইটা লিখলে ভুল দিবে, কাটবে সেটা না। এই উত্তরটা যদি লিখো, তোমাকে কাটবে না, নাম্বার দিবে, অবশ্যই দিবে, কারণ তুমি এই উত্তরটা একটা যুক্তি ওরা দিছে লাস্টে গিয়ে। তাই পেজের সংখ্যা বেশি হলেও ট্রি কাঠামো বেশি সুবিধা প্রদান করে, পেজের সংখ্যা কম হলে নেটওয়ার্ক কাঠামোটা সুবিধাজনক। এটা সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে নেটওয়ার্ক কাঠামো যখন পেজ সংখ্যা কম হয়। পেজের সংখ্যা বেশি হলে মেমোরি লস হয়, কোথায় আছে বিভ্রান্ত হয়ে যায়, এটা একটা প্রবলেম। বাট এটাকে রিকভার করারও উপায় আছে। সেটা কি জানো? সেটা হচ্ছে যে শুধুমাত্র নেটওয়ার্ক কাঠামো ইউজ না করে আমরা এক ধরনের কাঠামো করছিলাম যেটার নাম হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড স্ট্রাকচারে তোমার বিভিন্ন ধরনের ওয়েবসাইটের স্ট্রাকচারের মিক্সচার ইউজ করা হয়। মানে ওখানে স্পেসিফিক ভাবে নেটওয়ার্ক স্ট্রাকচার বা স্পেসিফিক ভাবে ট্রি স্ট্রাকচার অথবা স্পেসিফিক ভাবে লিনিয়ার স্ট্রাকচার ইউজ করা হয় না। ওখানে যখন যেটার প্রয়োজন মিক্স আপ করা হয়। ওয়েবসাইটটা বানানো হয়েছে নেটওয়ার্ক কাঠামো দিয়ে, প্রয়োজন পড়ছে ট্রি কাঠামো নিয়ে আসছে একটা অপশনের জন্য, আবার প্রয়োজন পড়ছে লিনিয়ার স্ট্রাকচার নিয়ে আসছে। ঠিক আছে, এই ধরনের মিক্স আপ করে তোমার যে হাইব্রিড স্ট্রাকচারটা বানানো হয়, সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে সেইটা। যদি তোমাকে অপশন দেওয়া হয় যে হাইব্রিড কাঠামো কি সবচেয়ে বেশি সুবিধাজনক নাকি অন্যগুলো সুবিধাজনক, তাহলে অবভিয়াসলি হাইব্রিড কাঠামোই সবচেয়ে বেশি সুবিধাজনক, এটা খেয়াল রাখতে হবে। বুঝছো জিনিসটা? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর এটা কোডটা আমার মনে হয় তোমরা পারবে, টেবল অনেকগুলো পড়াইছি, টেবলের সমস্যা হওয়ার কথা না। এই লাইনটা লাগবে না, ডাইরেক্ট স্টিমেল থেকে শুরু করবা। আর টেবলটা তো কঠিনও নাই, শুধু এখানে বোঝা যাচ্ছে যে রো স্প্যান করছে 2 আর এ কল স্প্যান করছে 2। পারবে এটা। এখানে একটা ক্যাপশন আছে, এটা টিএইচ, এটা টিএইচ। ক্যাপশনটা একটু বোল্ড করে দিছে, এই দেখো ক্যাপশন কই, ক্যাপশন লিখছে বোল্ড করা নাই। তুমি চাইলে বোল্ড করতে পারো যেহেতু মোটা হরফে দেখাচ্ছে। বাকিগুলো ইজি, রো স্প্যান এগুলো তোমরা পারবে। কল স্প্যান, রো স্প্যান, টিআর, টিএইচ, টিডি, অ্যালাইন সেন্টার, এগুলো সব তোমরা জানো, বলার কিছু নাই। আচ্ছা, এখন আসো পরের প্রশ্নে। চিরাং বোর্ড 2025। হুম, এখানে একটা কাঠামো, এখানে একটা কাঠামো। এই কাঠামোটা কিসের মতো মনে হচ্ছে? হোম পেজ থেকে পেজ ওয়ান, পেজ ওয়ান থেকে সাব পেজ, পেজ ওয়ান থেকে আবার হোম পেজ হবে, পেজ ওয়ান থেকে সাব পেজ হবে, সাব পেজ থেকে পেজ ওয়ান, পি টু, সাব পেজ। আচ্ছা, আরেকটা টেবল দিছে, চিত্র 3 এসটিএমএল কোড। এসটিএমএল কোডটা পারবে। এখানে কল রো স্প্যান 2, এখানে কল স্প্যান 3, আর এখানে কল স্প্যান 4। বাকি সব সেম। এই কোডটা আমি করেও দেখাইছিলাম যদ্দূর মনে পড়ে, বোর্ডে লিখছিলাম না অনলাইন ক্লাস দেখাইছিলাম সম্ভবত। আচ্ছা,
এবার আসো, বলছে কি উদ্দীপক লিখিত চিত্র 3-এর এস্টিমেট কোড লিখো, এটা পারবা। ক নাম্বারটা দেখো, সেখানে একটা প্রশ্ন আছে, এটা একটু চোখে পড়ছে। ওয়েব পেজে কিভাবে ছবি যুক্ত করা হয়? ওয়েব পেজ কি এটা তো বুঝাতে হচ্ছে না, না? HTML দ্বারা তৈরিকৃত এক ধরনের ওয়েব ডকুমেন্ট যেখানে টেক্সট, অডিও, ভিডিও, ছবি, অ্যানিমেশন ইত্যাদি থাকে এবং ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে তা দেখা যায়, সেটাই ওয়েব পেজ। ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য তোমাকে আইএমজি ট্যাগ ব্যবহার করতে হবে। এই ট্যাগের মধ্যে অবশ্যই এসআরসি নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে ছবির অবস্থান নির্দিষ্ট করা হয়, মানে ছবিটা কোথায় আছে, কোথা থেকে ডাকতেছি, ছবিটার নাম কি, এটা অবশ্যই এসআরসি অ্যাট্রিবিউট, সোর্স অ্যাট্রিবিউট দিয়ে তোমাকে বলে দিতে হবে। আরেকটা অ্যাট্রিবিউট আছে, এটা সচরাচর আমরা শেখার সময় অতটা বেশি ইউজ করি না, পরবর্তীতে প্রফেশনালি যারা কাজ করে তারা বেশি ইউজ করে। অল্ট অ্যাট্রিবিউট। অল্ট অ্যাট্রিবিউটের কাজ কি? এটা হচ্ছে যে ছবির একটা বিকল্প টেক্সট, কোনো কারণে যদি ছবিটা মিসিং হয়, আমি যে ছবিটা ইমেজ ট্যাগের মধ্যে এনে দেখাইতে চাচ্ছি, সেই ছবিটা কোনো কারণে যেখান থেকে আনতেছি সেখানে যদি মিসিং হয়, মানে আমি আনছি সে সময় ছিল কিন্তু কোনো কারণে পরে ওটা সরে গেছে, রিমুভ হয়ে গেছে, তাহলে একদম খালি বক্স না দেখায় সেখানে অল্ট অ্যাট্রিবিউট দিয়ে একটা লেখা দেখানো হয় যে এখানে ফ্লাওয়ারের একটা ছবি ছিল, বা ফ্লাওয়ার, কেক, মাউন্টেন, ঠিক আছে, ভিলেজ, এরকম কিছু একটা লিখে দিছো, তার মানে ওই খালি বক্সে ছবি না দেখাইলে ওখানে লেখাটা দেখা যাবে, বিকল্প টেক্সট এটা দেখানো যায়, এটাকে বলে অল্টারনেটিং টেক্সট, অল্টারনেটিভ টেক্সট বা অল্টারনেট টেক্সট। সমস্যা নাই, এগুলো তোমরা ইমেজের ট্যাগ দেখলে বুঝবা, ইমেজ ইউজ করছে তোমরা ট্যাগ ইউজ করতে কোড দেখলে বুঝবা। উম কোডটা বুঝাচ্ছি না। ঘ নাম্বার, এটা একটু পড়ো, আমি বলবো না কারণ অলরেডি কাঠামো নিয়ে একটা প্রশ্ন সলভ করে আসছি, এটা একটু পড়ো, এই প্রশ্ন এই ইয়াটা। ওরা বলতেছে যে পেজ ওয়ান থেকে পেজ টু এবং উপরের সাব পেজ লিনিয়ার কাঠামোতে আছে, আবার নিচের সাব পেজ এটা লিনিয়ার কাঠামো, সুতরাং এটি একক কোনো কাঠামো আছে বা লিনিয়ার স্ট্রাকচার। মানে প্রথমটা যেটা, এটা এটা হচ্ছে চিত্র একে যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। আর চিত্র দুইয়ে কিন্তু এটার মতো নাই, একটু বেশ কম আছে। সবাই শুধু হোম পেজের সাথে, নিজের নিজের কোনো কানেকশন নাই। তার মানে এটা অনেকটা ট্রি কাঠামোর মতো, মেনু না, এটাকে ট্রি কাঠামো বলবে, যেটা হায়ারার্কিক্যাল কাঠামো নামে পরিচিত। তো এখানে বাকি কথাগুলো বলছে কোনটা সুবিধাজনক এই সেই, বুঝছো? এটা আমি আর ব্যাখ্যা করতেছি না, ব্যাখ্যা করতে হবে, এটা কি বুঝাইতে হবে? আচ্ছা, সিলেট বোর্ড 2025, দেখো প্রতিটা বোর্ডে একই টাইপেরই কোয়েশ্চেন 25 সালে। টেবল লিস্ট, টেবল লিস্ট, ওয়েবসাইট স্ট্রাকচার, টেবল লিস্ট, ওয়েবসাইট স্ট্রাকচার, এই টাইপের প্রশ্ন আছে। যে সকল ব্যাগ একটা টেবল দিছে, যে সকল দিয়ে একটা লিস্ট দিছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, ক নাম্বারটা, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হলো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের ব্যবহারকারীর সঙ্গে দৃশ্যমান অংশ ডিজাইন ও তৈরি করার প্রক্রিয়া। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো W3 স্কুলস এর ওয়েবসাইটে তো আমি গেলাম, ঠিক আছে, এই যে তুমি এখানে বাটন দেখতেছো না, এদিকে সাইন ইন বাটন ডান দিকে উপরে, এদিক দিয়ে টিউটোরিয়ালস, এটা ক্লিক করলে আবার অনেকগুলো অপশন, এটা আবার কি? ধরো দেখা যায় না কেন? হম, এই যে আচ্ছা, আমি জুম করছিলাম তো সেজন্য। এই দেখো, এখানে বিভিন্ন টিউটোরিয়াল গুলো দেওয়া আছে, এই যে HTML, CSS, SQL, জাভা, নিচের দিকে। আচ্ছা, তো তারপর তুমি এখানে কি দেখতেছো? লার্ন HTML, ভিডিও টিউটোরিয়াল, HTML রেফারেন্স, এখানে একটা কোড দেখা যাচ্ছে,
নিচে নামছে, কালার চেঞ্জ হয়েছে, সিএসএস লেখাটা দেখা যাচ্ছে, এখানে কিছু বাটন আছে, ঠিক আছে। তারপর আচ্ছা আমি এই যে কোনো একটা, ধর আমি সাইন ইনে ক্লিক করলাম, সাইন ইন ক্লিক করলে আমাকে একটা বক্স দেখাচ্ছে, এখানে গুগল দিয়ে সাইন ইন করা যাবে, ফেসবুক দিয়ে যাবে, গিট হাব দিয়ে যাবে। এটা কি পেইড? এটা আমি চিনি না। আচ্ছা এই তিনটা চিনি। এটা তোমরা গিট হাব হয়তো চিনো না, এটা আমরা যারা সফটওয়্যার ডেভেলপ করি বা প্রোগ্রামিং করে কোড করে আমরা যখন অ্যাপস বা সফটওয়্যার বানাই, কোডিং করি, তখন কোডগুলোর ভার্সন গুলোকে কন্ট্রোল করার জন্য, কোন ভার্সনের কোড, মানে হচ্ছে আমি আগের দিন যে কোডগুলো লিখছি ওটা মেনটেন করে পরের দিনের কোডের সাথে আমি অ্যাডজাস্ট করার জন্য। আবার কোডটাকে আমি মনে করো আরো অন্য ডেভেলপাররা একই সফটওয়্যারের কোড করতেছে, ওদের কোডটা আমার কোডের সাথে কিভাবে মানে সফটওয়্যারে একসাথে কি বলে এটাকে জোড়া লাগাবো, সেটার জন্য গিটহাব নামক সফটওয়্যারটি ইউজ করা হয় আর কি। এটা একটা ওয়েবসাইট। আচ্ছা তারপর ইমেল পাসওয়ার্ড দিয়েও আমি এখানে কি করতে পারি, লগ ইন করতে পারি, ঠিক আছে। ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারি, এরপর সাইন ইন দিলে সাইন ইন হবে। বা ফরগট পাসওয়ার্ড, পাসওয়ার্ড ভুলে গেছো, এটা দিলে তোমাকে আরেকটা বক্স দেখাচ্ছে। এখন কথা হচ্ছে এই যে তুমি ডিজাইন দেখতেছো, বক্স দেখতেছো, বাটন দেখতেছো, কালার দেখতেছো, ঠিক আছে, সাইন ইন দিলে এগুলো দেখতেছো, এখানে কালার দেখতেছো, গুগল ফেসবুক আইকন দেখতেছো, বিভিন্ন ক্রস বাটনে চাপ দিলে চলে যাচ্ছে। আমি এখানে মনে করো এসকিউএল এ ক্লিক করলাম, তাহলে এসকিউএল টিউটোরিয়াল চলে আসলো, ঠিক আছে। তো এই যে এই পাশে মেনু আছে, এগুলো তো তুমি দেখতেছো, ওয়েবসাইটে ইন্টারফেসটা তুমি দেখতেছো, ডিজাইনটা তুমি দেখতেছো, বাট এসকিউএল বা পাইথনে ক্লিক করলাম, পাইথনে ক্লিক করে যে পাইথনের পেজটা আসছে, এবং এসকিউএলটা সবুজ ছিল একটু আগে, এখন পাইথনটা সবুজ হয়ে গেছে। আমি যদি জাভাতে ক্লিক করি জাভা সবুজ হয়ে যাবে। এই যে জাভাতে বা পাইথনে ক্লিক করার পর পাইথনে যে চলে আসছে পেজটা, এই পেজটা তুমি দেখতেছো ঠিকই, কিন্তু কেমনে আসছে, সার্ভার থেকে জিনিসটা কিভাবে হচ্ছে, পেছন সাইডে কিভাবে কাজ হচ্ছে সেটা তুমি জানো না। তুমি দেখছো ডিজাইনটা, তুমি দেখছো ইন্টারফেসটা। অ্যাপস যখন ইউজ করো তুমি দেখো যে সামনের ডিজাইনটা বা ইন্টারফেসটা, বাটন গুলো তুমি দেখো, কিন্তু বাটনে ক্লিক দিলে কিভাবে ওটা সার্ভারে গিয়ে আমাকে সাইন ইন করতে দিচ্ছে, ওই জিনিসটা তুমি দেখতেছো না, ওটা পিছনের কাজ। তো ওইটাকে বলা হয় ব্যাক এন্ড, আর সামনে যেটা হয় সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। একটা ওয়েবসাইটের দুই ধরনের এন্ড থাকে, ঠিক আছে, দুইটা প্রান্ত থাকে। এটা হলো ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড, আরেকটা আছে ব্যাক এন্ড, ঠিক আছে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। তো এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইটের দুইটা দিককে ডেভেলপ করা, আর যারা দুইটা কাজই করে, ফ্রন্ট এন্ড ডেভেলপও করে, ব্যাক এন্ড ডেভেলপমেন্টও করে, তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক মানে পুরো স্ট্যাকটার সে কাজ করে। স্ট্যাক মানে হচ্ছে সে ফ্রন্টের কাজটাও পারতেছে, সে ব্যাক এন্ডের কাজটাও পারতেছে। তো ব্যাক এন্ডের কাজ পারতে হলে তাকে ডাটাবেস পারতে হবে, তাকে সার্ভার মেনটেনেন্স পারতে হবে, ফ্রন্ট এন্ড পারতে হলে তাকে ডিজাইন পারতে হবে, ইন্টারফেস বুঝতে হবে, ইউআই জানতে হবে, ইউজার ইন্টারফেস জানতে হবে, পুরো প্যাকেজটা সে জানে, তাই তাকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট করতেছে সে, ঠিক আছে। আচ্ছা, ট্যাগ ও অ্যাট্রিবিউট উদাহরণসহ লিখো, এটা ইম্পর্টেন্ট, উদাহরণসহ ব্যাখ্যা করো। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপাদান বা মার্কআপ ভাষার উপাদান, যা একটি ওয়েব পেজের বিষয়বস্তু সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়। ট্যাগ দিয়ে তুমি একটা ওয়েব পেজের বিভিন্ন বিষয়বস্তুকে বুঝাবা, যেমন তুমি মনে করো ট্যাগ দিয়ে টেবল লিখতেছো, টিআর লিখতেছো, প্যারাগ্রাফ ট্যাগ লিখতেছো, বোল্ড ট্যাগ লিখতেছো, তার মানে তুমি ওয়েব পেজের এক একটা জিনিসকে তুমি সংজ্ঞায়িত করতেছো। আর অ্যাট্রিবিউট হচ্ছে ওই ট্যাগ গুলার বৈশিষ্ট্য, যে ট্যাগটা আমি লিখছি সেই ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে সেই ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারণ করতেছে, যা ট্যাগের আচরণ বা প্রদর্শনে পরিবর্তন আনে। উদাহরণস্বরূপ পি ট্যাগ, মানে প্যারাগ্রাফ লেখার জন্য আমরা একটা পি ট্যাগ নিলাম, এটা একটা প্যারাগ্রাফ আকারে দেখাবে। পি ট্যাগের ওপেনিং ট্যাগে আমরা এভাবে লিখি, আর ক্লোজিং ট্যাগ লিখি স্ল্যাশ পি দিয়ে। এই ট্যাগের অ্যাট্রিবিউট কি কি? পি ট্যাগের অ্যাট্রিবিউট, প্যারাগ্রাফটাকে আমি যদি আচরণ চেঞ্জ করতে চাই প্যারাগ্রাফটাকে, তাহলে আমি ওর অ্যালাইনমেন্ট মানে নির্ধারণ করতে পারবো। অ্যালাইনমেন্ট কি জন্য নির্ধারণ করা হয়? জায়গা নির্ধারণ করা হয়, যে বামে থাকবে লেখাটা, প্যারাগ্রাফটার লেখাটা কি বামে থাকবে না ডানা থাকবে না মাঝখানে থাকবে, মানে আমার পেজের কোন সাইডে থাকবে, ওটা হচ্ছে অ্যালাইনমেন্ট করা। তো পিটাকে তুমি যদি অ্যালাইন করো তাইলে ও বুঝবে যে আচ্ছা এটার জায়গা নির্ধারণ করা হচ্ছে। আবার প্যারাগ্রাফের কিছু ক্লাস নির্ধারণ করা যায়,
ঠিক আছে, এগুলো সিএসএস এর কাজ যদিও। এরপর স্টাইল নির্ধারণ করা যায়, কালার চেঞ্জ করা যায়, ফন্ট চেঞ্জ করা যায়, লেখা চেঞ্জ করা যায় আর কি, সাইজ ছোট বড় করা যায়, এগুলো হচ্ছে স্টাইল স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করা যায়। ঠিক আছে, যেমন এই যে দেখো, উদাহরণ দিই, টেবল একটা ট্যাগ না, এই টেবলের একটা অ্যাট্রিবিউট দেখছে বর্ডার ইকুয়াল টু 1, মানে কি ওই টেবলটার চারপাশে একটা বর্ডার দেখাবে 1 পিক্সেলের। ঠিক আছে, ওই টেবলটার কোনো সেলের স্পেসিং থাকবে না, মানে সেলের ঘরগুলোর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না, সেল স্পেসিং 0। এরপর ওই টেবলটা পেজে, পুরো পেজের 15% জায়গা দখল করবে। তার মানে টেবলের, এই যে টেবল ট্যাগ, এই টেবল ট্যাগের বিভিন্ন আচরণগত চেঞ্জ করতেছে এই অ্যাট্রিবিউট গুলো। ঠিক আছে, তো অ্যাট্রিবিউট ইউজ করা হয় এই জন্যই। আচ্ছা, এই দুইটা গেল, এখন উদ্দীপকে আসো। বলছে কি, উম, উদ্দীপকের দৃশ্যকল্প একের ন্যায় ব্রাউজার ফলাফল পেতে HTML কোড লেখো। উদ্দীপক একের মতো একটা কোড লিখতে, ব্রাউজারে HTML কোড লিখতে বলছে, এরকম একটা আউটপুট দেখা যাওয়ার জন্য। বোঝাই যাচ্ছে এটা রো স্প্যান করছে 2, এখানে একটা ক্যাপশন আছে সিম্পল টেবল নামে। এরপর এটা করছে রো কল স্প্যান 2, এই যে দুইটার সমান জায়গা দখল করছে। অ্যালাইনমেন্ট শুধু এটার মাঝখানে আছে, বাকিগুলার বাম সাইডে। তার মানে আমি এটা আবার ডান সাইডে, সিকিউটা ডান সাইডে, এমসিকিউ বামে, এইচএসসি এক্সাম বামে, সিকিউ ডানে, আইসিটি মাঝখানে। বাই ডিফল্ট আমাদের লেখা বাম সাইডে থাকে। তাহলে একটা জিনিস অবশ্যই তুমি মাথায় ঢুকায় নাও, অবশ্যই মাথায় ঢুকায় নাও যে এটার জন্য অ্যালাইন করতে হবে সেন্টার, এটার জন্য অ্যালাইন করতে হবে রাইট। এই দুটার জন্য কোনো অ্যালাইনমেন্ট না লিখলেও চলবে। কেন? কারণ বাই ডিফল্ট অ্যালাইনমেন্ট বাম সাইডে থাকে, তুমি কিছু না বললেও সে কোন সাইডে থাকবে, বাম সাইডে থাকবে। অর্থাৎ কোড বাড়াই তো লাভ নাই। আর একটা লিস্ট দিছে, এটা আমরা দেখতেছি, এটা দেখো, ক্যাপশন দিছে। আমরা কিন্তু ছোট হাতের লিখবো, আমরা এরকম বড় ছোট মিক্স করে লিখবো না, যদিও HTML কেস সেন্সিটিভ নয়, কালকে বুঝাইছিলাম, একটা প্রশ্ন আসছিল। তারপর আমরা এভাবে বড় হাতের ছোট হাতের মিক্স লিখবো না, লিখলে সব ছোট হাতের ট্যাগের নাম লিখবো। ঠিক আছে, এখানে এত কিছু লেখার দরকার নেই, এটা বাদ। টেবল বর্ডার ইকুয়াল টু 1, এটা বাদ। তুমি লিখবে HTML বডি টেবল বর্ডার ইকুয়াল টু 1, ক্যাপশন এ সিম্পল টেবল। এগুলো সব টেবলের ভিতরে, এগুলো সব টেবলের ভিতরে। এই টেবল, এই বডি, এই HTML। টেবলের ভিতরে কি আছে? ক্যাপশন আছে। এরপর রো কয়টা? রো অ্যাকচুয়ালি এটা সহ 2টা। ও জায়গা দখল করাতে এটা দেখা যাচ্ছে না যে, কিন্তু অ্যাকচুয়ালি 2টা রো। তাইলে এই একটা রো এখানে, আর একটা রো এখানে। টিআর এর মধ্যে 2টা টিডি আছে। প্রথম টিডিটা রো স্প্যান করছে 2, এই যে রো স্প্যান 2। অ্যালাইন সেন্টার হইছে আইসিটিটা মাঝখানে আছে। আর এইচএসসি এক্সাম 2025 যেটা, এটা আরেকটা টিডিটা আছে, ও কিন্তু কল স্প্যান 2 করছে। বাট একটা জিনিস বলি, এই জিনিসটা দেওয়ার দরকার নাই, অ্যালাইন লেফট। এবং ওরা ভুল দিছে, ওরা এই ব্র্যাকেটটা শেষ করার আগে, শেষ করার পরে এই লেখাটা দিছে, এটা হয় না, এটা ব্র্যাকেটের ভিতরে দিতে হয়। লেখা দিতে হয় যে ব্র্যাকেটের ভিতরে। অর্থাৎ যদি কোনো কারণে আমার এটা দিতেই হতো, তাইলে এটা এই জায়গায় না দিয়ে এটা দেওয়া উচিত ছিল এইখানে। এই যে দেখো উপরেরটাতে সেটা করছে না, এই দেখো অ্যালাইন সেন্টার শেষ হয়েছে, তারপরে গিয়ে এটা দিছে। তা এমনিতে লেফট হইলে বাই ডিফল্ট লেফটটাই থাকে, আমার আর ওটা বলতে হবে না, এটা বাদ। করেসপন্ড টু এইচএসসি এক্সাম 2025 টি আর শেষ, ওই রোতে আর কিছু নাই। ঠিক আছে, ওই রোতে আর কিছু নাই। এবং এটা কিন্তু টিডিও দিতে পারো, টিএইচও দিতে পারো, যদি মোটা লেখা দেখা যায় আর কি। ওরা করছে কি, একটা টিডি দিছে, এই টিডি, টিডি, পরেরটাকে টিএইচ দিছে, টিএইচ, টিএইচ। দরকার কি, দুইটাই টিডি দাও,
একটা টিডি একটা টিএস কেন দিবা? পরের রোতে এমসিকিউটা বাম সাইডে আছে, তাই কোনো অ্যালাইনমেন্ট দরকার নাই। সিকিউটাকে ডান সাইডে দিছে, তাই টিডি অ্যালাইন ইকুয়াল টু রাইট। শেষ কোড এটাই। এরপরে লিস্টের জন্য এটা একটা আনঅর্ডার্ড লিস্ট। ভেজিটেবলস, ফ্রুটস, ফ্রুটস এর নিচে আন্ডারলাইন আছে। আবার ফ্রুটস এর পরে ভিতরে একটা অর্ডার লিস্ট আছে ফ্রুটসেই। অর্থাৎ আমার আনঅর্ডার্ড লিস্ট আইটেম আছে দুইটা, আর আনঅর্ডার্ড লিস্টের সেকেন্ড আইটেমে আমার একটা অর্ডার লিস্ট আসবে। দেখো এই যে বডি ট্যাগের ভিতরে আনঅর্ডার্ড লিস্ট বানাইছি। এই আনঅর্ডার্ড লিস্টের টাইপ কিরকম? সার্কেল, কারণ এটা গোলাকার না, ভরাট না। ভরাট না হলে টাইপ ইকুয়াল টু সার্কেল। আর যদি কোনো টাইপ উল্লেখ না করে আনঅর্ডার্ড লিস্টের, তাহলে বাই ডিফল্ট ও পাবে বুলেট, এরকম বুলেট ভরাট করা। ঠিক আছে, ভরাট করা বুলেট পয়েন্ট, ওটাকে ডিস্ক বলে। টাইপ ইকুয়াল টু ডি দিতে পারো, যেহেতু এটা গোলাকার আছে তাই এটা সার্কেল। প্রথম লিস্ট আইটেমে ভেজিটেবলস, দ্বিতীয় লিস্ট আইটেমে আমার কি আছে? ফ্রুটস। এখন আমাকে প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর এইচটিএমএল কোড লেখো। আচ্ছা লিখতেছি। বলছে সেখানে ফ্রুটসে ক্লিক করলে, এই যে ফ্রুটস, এটা কিন্তু ক্লিক করতে পারতে হবে, এটা কিন্তু শুধু আন্ডারলাইন না। ফ্রুটসে যদি ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটে চলে যেতে হবে এবং নতুন ট্যাবে খুলবে। সেই জন্য এখানে অ্যাকচুয়ালি একটু খেয়াল করো, এখানে অ্যাকচুয়ালি কি দিছে দেখো। এই একটা লিস্ট আইটেম শেষ, আর একটা লিস্ট আইটেম শুরু করছে এটা। এটার মধ্যে ফ্রুটস লেখাটা আছে, বাট ফ্রুটস লেখাটাকে কিভাবে লিখতে হবে ওরা একটু গন্ডগোল করে ফেলছে জিনিসটা। এটা হয় নাই, ওদেরটা হয় নাই। ওদের এই জিনিসটা এখানে না দিয়ে এই ব্র্যাকেটটা এখানে শেষ হবে না, ব্র্যাকেটটা এখানে শেষ হবে না, এটা শেষ হবে এখানে, এই ব্ল্যাঙ্কস এর পরে। মানে বিষয়টা আমি একটু দেখাই, এটা হবে এরকম। এলআই, এলআই এর ভিতরে, এলআই এর ভিতরে একটু স্পেস দিয়ে তুমি অ্যাঙ্কর ট্যাগ লিখবা। তোমার এলআই তে থাকার কথা ছিল আসলে কে দেখো, তোমার এই এলআই থেকে এলআই এর ভিতরে আসলে থাকার কথা ছিল এই ফ্রুটস লেখাটা। এখন ফ্রুটস লেখাটা এভাবে থাকলে হবে না, ফ্রুটস লেখাটাকে একটা অ্যাঙ্কর ট্যাগে রাখতে হবে। কেন? কারণ এটা লিঙ্ক করতেছি আমি। যেহেতু এটা লিঙ্ক করতেছি, আমাকে যেটা করতে হবে, ট্যাগ href লিখে কোন ওয়েবসাইটে যেতে বলছো ওটার নামটা বলে দিছে, ওটার নামটা পুরোটা বসিয়ে দিব। http:// ডাবল স্ল্যাশ সামনের দিকে বড় উল্টা দিছে, এখানে এখানে ভুল দিছে, এটা এটা ভুল, এটা এরকম হবে না। http, সরি, লেখাটাকে কালো করে দিই। হুম, http://www.fruitbox.com, কোটেশন শেষ তো। এরপরে স্পেস দিয়ে টার্গেট, টার্গেট ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটা লিখলে নতুন ট্যাবে ওপেন হবে, যেটা যেটা ওরা বলছে নতুন ট্যাবে ওপেন করার কথা, সেটার জন্য এটা দিতে হয়েছে। তার মানে এটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগ, আর অ্যাঙ্কর ট্যাগের ক্লোজিং ট্যাগ হবে এখানে স্ল্যাশ এফ। এটা একটু ভিতরে দাও। মনে করো এটা হচ্ছে যে আমার মেইন ট্যাগ, আমি এটাকে গ্রিন করে দিলাম। না, গ্রিন করলে দেখা যাবে না, রেডি থাক, ইয়া ব্ল্যাকই থাক। এই দেখো, এটা হবে এরকম। ওদেরটাতে একটু প্রবলেম আছে।
বুঝছো এটা? বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। ফ্রুটসটার মধ্যে ফ্রুটস এর এই যে এলআইটা, আমি এটা এখানে শেষ করছি না, এটা শেষ করার আগেই তোমাকে এই যে অর্ডার লিস্টটা বলে দিতে হবে। কেন? কারণ দেখো, এই ফ্রুটস এর সাথেই কিন্তু কি আছে, এটা আছে ফ্রুটস এর আন্ডারেই। তাহলে এই এলআই এর আগেই তোমার এই অর্ডার লিস্টটা হবে। এবং এটা যেহেতু তোমার এবিসিডি দিয়ে শুরু হয়েছে, ও শুরু করছে যে কি দিয়ে, এবিসিডি বলতেছি, ও রোমান সংখ্যা দিয়ে শুরু করছে। ও 4 আর 5 থেকে শুরু করছে। তো গতকালকে বলছিলাম সেটা, যে কি করতে হবে, স্টার্ট ইকুয়াল টু 4 দিতে হবে, কারণ 1 2 3 4, ওর টাইপ হচ্ছে 1, কিন্তু স্টার্ট করছে ও 1 2 3 4 থেকে, 4 আর 5 দিছে। তাহলে একটা লিস্ট আইটেম ও ধরে নিবে, রাইটটাকে ধরে নিবে 4, রাইটটাকে ধরে নিবে 5। ঠিক আছে, এটাই শেষ। কিছু জিজ্ঞেস করলে করতে পারো।